মাশরাফি এর মধ্যে বইলা ফেলাইছে, আমাকে নড়াইলে কবর দিও না, আমি যদি মারা যাই আমাকে নড়াইলে তোমরা নিয়ে যাইও না কবর দিতে। ভাই মাশরাফি, আপনার নড়াইলবাসীর উপরে এত ঘৃণা কেন? কারণ কি? পুরা নড়াইলবাসী কি আপনার ঘরে যায় আগুন দিছিল? আপনার বাড়িতে আগুন দিছিল? নিশ্চয়ই না। আগুন দিতে গেছে হয়তো 300, 400 বা 100 মানুষ। আপনি পুরা নড়াইলবাসীকে এত ছোট করে ফেললেন, আপনার জন্মস্থানকে এত ছোট করে ফেললেন। আপনার জন্মস্থানে আপনার কবর দিবে না, তাহলে কবরটা কোথায় দিবে বলেন? আর আপনি যে এই আবেগী কথাটা বললেন, আপনার মনের মধ্যে কি একবারও প্রশ্ন জাগলো না? আপনি সেই সরকারেরই তো অংশীদার ছিলেন, যে সরকার গণহত্যা চালাইছিল, শাপলা চত্বরে গণহত্যা চালাইছিল। আপনি কি ভুলে গেছেন বিডিআর এর ট্র্যাজেডির কথা? 54 জন অফিসার 24 ঘন্টার মধ্যে শহীদ হয়ে গেল, সেই কথা কি ভুলে গেছেন? আপনি কি ভুলে গেছেন 24-এ কি হয়েছিল এই দেশে? ভুলে গেছেন? অনেক মা তো তার সন্তানকে এখনো খুঁজা পায় নাই। এই যে কবরস্থান, এই যে শহীদদের কবরস্থানের মধ্যে এখানে 106টা কবর আছে, আমার যতদূর মনে পড়ে 106টা কবর আছে। এর মধ্যে অনেকের মাকে এখনো খুঁজা পায় নাই, সন্তানকে মা খুঁজা পায় নাই, এখনো তার সন্তানকে এখনো বুকে পায় নাই। কোথায় কবর খুঁজা বেড়াইতেছে? আপনি কি এটা বুঝেন না? আপনি খালি আপনার কবরের কথা চিন্তা করলেন। আপনার জীবনই জীবন, আর কোনো মায়ের সন্তানের জীবন জীবন না। আপনি যে সরকারের সাথে জড়িত ছিলেন এর জন্য আপনার লজ্জিত হওয়া দরকার। আপনি পুরো নড়াইলবাসীকে ছোট করে দিলেন। আরেকজন আছে ভাই, হঠাৎ কইরা উনি সাক্ষাৎকার দিল প্রথম আলোতে। প্রথম আলো কি করতেছে? ওগুলা ফটো কাট কইরা বিভিন্ন জায়গায় ছড়াই দিতেছে। ওইখানে একটা কথা চারিদিকে ছড়াই গেছে, 1 কোটি টাকা চাওয়া হয়েছিল তার কাছে, সাকিবের কাছে 1 কোটি টাকা চাওয়া হয়েছে। 1 কোটি টাকা কেন দিবে? ওই যে মামলা থেকে তার নামটা মুইছা ফেলবে, এই জন্য 1 কোটি টাকা চাইছে। আরে ভাই, সাকিব আপনাকে 1 কোটি টাকা দিবে? জীবনও দিবে না। এই মামলাতে তার কিছু যায় আসে না, সেটা সে জানে, কারণ সে নিরাপদ জায়গায় আছে। কিন্তু হঠাৎ করে কেন সে আবার জায়গা উঠলো? সঙ্গে সঙ্গে মাশরাফি আবার মাথা চাড়া দিয়ে উঠলো। এই দুইটা ঘটনা পাশাপাশি কেন? কারণ কি? আমার মনে হয় ওই যে শুভেন্দু বাবু বলছে না যে বাংলাদেশে পাঠায় দিবে, সেলুট মাইরা নিয়ে যাইতে হবে, শেখ হাসিনাকে পাঠায় দিবে বলছে না? আমার মনে হয় শুভেন্দু বাবুর ওই কথাটা উনারা বিশ্বাস করছে। উনারা ভাবতেছে 6 মাস, 7 মাস, 8 মাসের মধ্যে শেখ হাসিনা চলে আসবে, আসলেই তারা দেশে আসবে, যার জন্য মুখ খুলতেছে। ভাই সাকিব আল হাসান, আপনার মতো প্লেয়ার পৃথিবীতে কমই আছে। মাশরাফি সাহেব, মিস্টার ম্যাশ, আপনার মতো ক্যাপ্টেন কমই আছে। আপনারা তো ভাই জনগণের মনের মধ্যেই স্থান করে নিছিলেন, কিন্তু আপনারা কেন জনগণকে ভাগ করতে গেলেন? আপনারা জানেন না এই দেশে বিরাট একটা দল আছে বিএনপি, যারা বিএনপি করে তারা আওয়ামী লীগকে পছন্দ করে না। আপনি যখন মুজিব কোর্ট লাগাবেন তখন তো আপনাকে পছন্দ করবে না, আপনার সমালোচনা করবে। এই দেশে তো আরো অনেক দল আছে, সব দলের মানুষই তো আপনাদেরকে পছন্দ করে, কারণ আপনারা ভালো খেলোয়াড়। সেই খেলোয়াড় কেন ওই খেলা ঘরে ঢুকলেন, সংসদে ঢুকে খেলতে চাইলেন কেন? কারণ কি? যার জন্য দেখেন আপনার বাড়িতে আক্রমণ হয়েছে, আগুন দিয়া জ্বালায় দিছে। কয় টাকাই গেছে? জীবনে তো অনেক কামাইছেন, তার 100 ভাগের 1 ভাগও তো যায় নাই, 1 চিমটিও তো যায় নাই। আর ওই 1 চিমটির জন্য নিজের মাতৃভূমির মানুষগুলাকে আপনি ছোট করে দিলেন, যে আমার কবর যেন না হয় ওই নড়াইলে, আমার লাশ যেন এখানে না পাঠানো হয়। তাহলে আপনাকে কোথায় কবর দেওয়া হবে সেটা একটু বইলা দেন আমাদেরকে। হ্যাঁ, আমরা যাই না রাখি, নাইলে তো আপনি মারা যাওয়ার পরে লাশ নিয়ে টানাটানি হবে, কেউ নড়াইলে যাবে, কেউ আবার নড়াইল থেকে ঢাকায় নিয়ে আসবে। কোন জায়গায় কবর দিবে সেটা বলেন। হ্যাঁ, বইলা যেতে পারেন যে আমাকে টঙ্গিপাড়ায় কবর দিও, হ্যাঁ সেই কথাটা বইলা গেলে টঙ্গিপাড়ায় কবর দিয়ে দিব, অসুবিধা কি? আবেগী কথাবার্তা বাদ দিয়া না বাস্তবে আসেন। অনেক আবেগী কথাবার্তা হয়ে গেছে ওই খেলাঘরের ভিতরেও না অনেক আবেগী কথাবার্তা হয়ে গেছে। মানুষ সব বুঝা ফেলাইছে। মুখোশ লাগায় চললে হবে না, মানুষ ওই মুখোশটাই না ছিঁড়া ফেলাবে। সময়ের জন্য অপেক্ষা করেন। 1977 সালে ইয়ামা 80 একটা বাইক কিনলাম, 19,500 টাকা। হ্যাঁ, 19,500 টাকা। কেন কিনলাম জানেন? এই পেটের ধান্দায়। হ্যাঁ, পেটের ধান্দায়। তখন 600 টাকা বেতন, আর প্রতিদিন কনভেন্স দিত, যাওয়া আসার খরচ 5 টাকা। তো চিন্তা করলাম যে কখনো কখনো বাসে যাইতে হয়, ঠেলাঠেলি করতে হয়, আবার রিক্সায় গেলে মিনিমাম 1 টাকা লাগে, শেয়ারে গেলে মহাখালী থেকে ফার্মগেট, ওইখান থেকে হাইটা এফডিসি। যদি শেয়ারে যাই 1 টাকা 1 টাকা 2 টাকা, যাইতে 1 টাকা, আসতে 1 টাকা, 2 টাকা চলে যাইতো, 3 টাকা বাঁচতো। তো মাথার মধ্যে বুদ্ধি আসলো যে কিছু পয়সা জমাই। কিভাবে জমামু? ওই টাইমে না আমি এই যে নায়ক জসিম আছে না, উনার ভয়েস দিতাম। এই নায়ক জসিমের অনেকগুলা সাপের ছবি দেখবেন, ডাইরেক্টর দেলোয়ার জাহান ঝন্টু। আর ওই টাইমে জসিম ভাই না নিজের ভয়েস দিতে পারতো না, আমি দিতাম ওনার ভয়েস। আরেকজনের দিতাম জাম্বু, মেরি আকা, আকা মানি মনিব, তার ভয়েস আমি দিতাম। আর এই ভয়েস দিলে আমি 5 থেকে 700 টাকা পাইতাম। জসিম ভাই ভয়েস দিলে 700 টাকা, আর জাম্বুর ভয়েস দিলে 500 টাকা। এভাবে 20,000 টাকা জমায়া 19,500 টাকা দিয়ে একটা বাইক কিনছি।
বাইক কেনার পর ভাই আমার কপালটা খুইলা গেল। হ্যাঁ ভাই, কারণ কি জানেন, ওই যে 5 টাকার তেল যদি কিনতাম না, আমার 10-12 দিন চলে যেত। মাসে আমি 15 টাকার তেল কিনতাম, 15 টাকার তেল দিয়া আমার সারা মাস চলে যেত, বাকি পয়সাটা জমতো। আর ওই যে বেতনটা, ওটা দিয়া ভাই বুঝিনি তো, সংসারে হেল্প করতে হইতো আমার। সংসারে আমি হেল্প করতাম আমার বাবাকে, এইভাবেই চলতাম পাপি পেটের জন্য। মোটরসাইকেল চালানো কোনো বিলাসিতা না, এটা একটা প্রয়োজন ভাই। হ্যাঁ ভাই, প্রয়োজন। আর এই মোটরসাইকেলটা ভাই একটা ডেঞ্জারাস জিনিস। দেখেন, যে কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হইলে প্রথম গাড়িতে হিট করে, গাড়ির উপরে আঘাত আসে, তারপরে গাড়ির ভিতরে যে বসা তার উপরে আঘাত আসে। আর বাইকে কি হয়, বাইক অ্যাক্সিডেন্ট হইলে ভাই বাইকে পরে লাগে, আগে মানুষের গায়ে লাগে, যে বাইক চালানা তার গায়ে লাগে। কিন্তু সুখ আমার বেশি দিন সইল না ভাই। হ্যাঁ, 3 বছর চালাইছি। 3 বছর পর এই অভিসার সিনেমা হলের সামনে আমি আসতেছিলাম হুমায়ুন সাহেবের বাড়ি থেকে। হুমায়ুন সাহেবের বাড়ি মানে টিকাটলিতে একটা বাড়ি আছে, হুমায়ুন সাহেবের বাড়ি, রাজবাড়ির মতো, অনেক ছবিতে দেখছেন। ওইখানে শুটিং শেষ করে আসার পথে রাস্তায় অ্যাক্সিডেন্ট করি। অ্যাক্সিডেন্ট করার পর এখানে 7টা সিলাই, তারপর ওইটা বিক্রি করে দিই। কার কাছে বিক্রি করি? বিখ্যাত ফটোগ্রাফার আইয়ুব আকান, ওই আইয়ুব আকানদের কাছে বিক্রি করি। এখনো আছে ওই বাইক। আর ওই বাইকটা দিয়া সে কি করছে জানেন? তার তো ছবির অভাব নাই, একজন ফটোগ্রাফারের তো ছবির অভাব নাই। কখনো সাভার যাইতে হয়, কখনো জয়দেবপুর যাইতে হয়, কখনো এফডিসি আসতে হয়, সে সব জায়গায় দৌড়াদৌড়ি করতো আর পয়সা বাঁচাইতো। আর ওই পয়সা বাঁচায়া টঙ্গিতে 1 বিঘা জমি কিনছিল, 1 বিঘা তৎকালীন। আর সেটা দিয়ে সে এখন ধনী, কিন্তু হ্যাঁ এখনো সেই বাইকটাকে যত্ন সহকারে রাইখা দিছে ভাই, ইয়ামাহা 80। দেখেন, একটা বাইক মানুষের জীবন বদলাই দিতে পারে, রুটি রুজির ব্যাপার। আর সেই বাইকের উপরে আপনারা ট্যাক্স বসায় দিলেন কি কারণে? বাইক কি কেউ শখে চালায়? এই রোদ্রের মধ্যে বাইক চালায়, ঠাড়া রোদ্রের মধ্যে, তার মধ্যে আবার হেলমেট, ওইটা পরা না থাকলে আবার 2000 টাকা জরিমানা। চিন্তা করেন। আর এই বাইক যে তারা চালায়, রাস্তার মধ্যে কি ট্যাক্স দেয় না? প্রতি বছরে তো ট্যাক্স টোকেন নিতে হয় তাদেরকে, প্রতি বছরই তো তারা খাজনা দিয়ে থাকে। তো হ্যাঁ, রাজাকে প্রজারা খাজনা দিয়ে থাকে, তাদের দিকে কেন দৃষ্টি গেল? কারণ কি? কারণ একটা আছে ভাই। হ্যাঁ ভাই, এটা একটু খুইলা বলতে চাই। আমাকে এক ডাবওয়ালা, ডাব খাইতে গেছিলাম, সে আমাকে আজকে বলতেছিল, তার যুক্তি শুনে তো আমি পুরা বোকা। স্যার জানেন, এই বাইকালাদের উপরে সরকার খেপা। আমি কেন খেপা? খেপার কারণটা কি? দেখেন, এই সরকার ক্ষমতায় আসার পরই এই বাইকালারাই এই সরকারকে লজ্জায় ফেলাই দিছিল, সরকারকে প্রশ্নের মুখোমুখি করে দিছিল। মাইলকে মাইল লাইন বাইকের, আর সবাই ওই বাইক নিয়ে আলোচনা, কেউ তেল পাচ্ছে না। বিএনপি সরকার ক্ষমতায় আসার পরই সবচেয়ে বড় প্রশ্নের সম্মুখীন কোনটা হয়েছিল? এই তেল নিয়ে। আর তেলের ওইখানে শুধু বাইক আর বাইক, যার জন্য এই বাইক আলাদের উপরে খেপা। ওই ডাবওয়ালা আমারে কইতাছে, এই বাইক আলারা সরকারকে প্রথম কলঙ্ক দিছে, যার জন্য তাদের উপরে প্রতিশোধ নিতেছে, যে তোদের কারণে আমাদের কলঙ্ক হয়েছে। প্রথম কলঙ্ক এই বাইক আলাদের কারণে, যার জন্য প্রতিশোধ নেবার জন্য এই ট্যাক্স বসায় দিছে। কথাটার মধ্যে যুক্তি নাই, কিন্তু হইতেও পারে এরকম কিছু, কেউ হয়তো বুঝাইছে, হ্যাঁ ভাই এই বাইক আলাদের উপরে ট্যাক্স বসায় দাও, এদেরকে একটু টাইট দিতে হবে। কিন্তু কাদেরকে টাইট দিবেন বলেন? এই বাইক নিয়ে কি কাজ করে? ঘুরা বেড়ায়? শখে ঘুরা বেড়ায়? না, নিশ্চয়ই না। দেখেন, এই বাইক কোরিয়ান সার্ভিসও ভাই ব্যবহার করা হয়, মানুষের দুয়ারে দুয়ারে মানুষের জিনিসপত্র পৌঁছায় দিতেছে, সারাদিন ছুটতেছে ভাই। আমার এখানে একটা দোকান আছে, মেন রোডের উপর একটা দোকান আছে, 2জন ভদ্র মহিলা এই দোকানটা বসায় দুপুর বেলায়। অনেক বাইকার আইসা এখানে খায় ভাই, অনেক বাইকার আইসা একটু সস্তায় পায়। সারাদিন কি কামায়? ধরেন 8 থেকে 900 টাকা, 1000 টাকা কামায়। আমার মনে হয় এত কামায় না, ম্যাক্সিমামটাই আমি বললাম। কিন্তু ওর মধ্যে থেকে আবার দেখেন 300 টাকা 400 টাকা তেল নিতে হয়, 500-600 টাকা নিয়ে ঘরে ফিরতে হয়। আবার তারা কোথায় থাকে? যে এলাকায় ভাড়া কম সে এলাকায় থাকে। আর ভাড়া কম এলাকা তো ভাই ঢাকা শহরের মধ্যে নাই, ঢাকার বাইরে আছে। অনেকে ঢাকার বাইরে থাকে, সরকারি চাকরি করে, এমন অনেকে আছে ঢাকার বাইরে থাকে, ওইখান থেকে আইসা ভাই চাকরি করে। এই জয়দেবপুর থেকেও আইসা ঢাকায় চাকরি করে। আর বাইক চালায় কারা? ছাত্ররা চালায় ভাই। হ্যাঁ, ছাত্ররা চালায়, কারণ তাদেরকে স্কুল কলেজে যাইতে হয়, রাস্তাঘাট জ্যাম থাকে, স্কুল কলেজে তো পৌঁছাইতে হবে, এরাই বাইক চালায়। আর পাঠাওতে শেয়ার করে বাইক, ওটা ভাই পেটের ধান্দা। কত টাকায় আর কামায়? সারা মাস খাটার পর হয়তো দেখেন গিয়া 20 থেকে 25,000 টাকা কামায়, বাকিটা তো তেলের পিছনে চলে যায়। আর এই খাড়া রোদ্রের মধ্যে। আর আপনারা যারা ট্যাক্স বসাইতেছেন, তারা কোথায় পয়সা বসাইতেছেন? তারা কিন্তু শীতল জায়গায়, ওই শীততাপ নিয়ন্ত্রিত একটা অফিসে বৈশা এই ট্যাক্সটা বাড়াইতেছেন। আর ওইসব অফিসাররা চলাফেরা যখন করে, রাস্তায় নামে, গাড়ির ভিতরেও কিন্তু সেই এসি চলে, ঠান্ডার মধ্যে থাকে। ঠান্ডা মাথায় দেখেন কি গরম একটা চিন্তা ভাবনা করছে, ঠান্ডা মাথায় কি গরম চিন্তা ভাবনা। এই যে মোটর বাইক গুলা 115 সিসি 125 সিসি যেগুলো আছে, এগুলা 2 থেকে 5,000 টাকা ট্যাক্স বছরে। আবার 160 সিসির উপরে যেগুলো আছে, ওগুলা 10,000, এর উপরে থাকলে আরো বেশি।
এভাবে কেন ট্যাক্স দিবে? প্রত্যেক বছরই তো তারা ট্যাক্স দেয়। ট্যাক্স টোকেন ছাড়া কি তারা গাড়ি চালায়? নিশ্চয়ই না। তাদের রাস্তাঘাটও তো বন্ধ করে দিচ্ছেন, রাস্তাঘাটের মধ্যে দাগ দিয়া এখন দোকান বসায় দিচ্ছেন, ফুটপাতের দোকানদারকে রাজপথে নিয়ে গেছেন। এখন বাইকাররা ওই যে ফুটপাত দিয়ে চলবে, উপায় কি? ওই ফুটপাত দিয়ে চালাইতে হবে, এই ছাড়া তো উপায় নাই। কিন্তু তারা তো ট্যাক্স দিয়ে চলে, তারপরে তাদের রাস্তাটা কেন দখল করবেন? তাদের রাস্তা দখল করে আপনারা দোকান বসাইবেন, আর ওই দোকান থেকে আপনারা নিজেরা আয় করবেন। হ্যাঁ ভাই, প্রচুর টাকা আয় হবে তো। ওই যে দাগগুলা দেখেন না, এক একটা দাগ বিক্রি হবে ভাই বহু টাকায়। টাকার সংখ্যাটা আর বললাম না, কারণ প্রমাণ দিতে পারুন না তো। বহু টাকায় বিক্রি হবে। ভবিষ্যতে এদেরকে কেউ সরাইতে পারবে না। কারণ কি জানেন? ওরা বলবে আমরা এগুলো টাকা পয়সা দিয়ে কিনা নিয়ে এখানে দোকান খুইলা করছি, এই কথাই বলবে। এই সরকার আইসাই কিন্তু প্রথমেই গরিবের পাশে দাঁড়ায় গেল। তারা যেসব কথা দিছিল সে কথাগুলো রক্ষা করতে লাগলো। কি ধরনের কথা? ওই যে ফ্যামিলি কার্ড দেবো, কৃষক কার্ড দেবো, এরকম কার্ড দিয়া বেড়াইলো, গরিবের পাশে দাঁড়াইলো। কিন্তু বাইকালারা যে ধনী, এই কথা আপনাদের কে বললো? ওরা আরো গরিব তো ভাই, বুঝেন না কেন? ঢাকা শহরে যত বাইক দেখেন না, প্রত্যেকটা বাইকের সাথে একটা সংসার জড়িত। আর ওই সংসারের মধ্যে তার বউ আছে, বাচ্চা আছে, স্কুলের লেখাপড়ার খরচা আছে, ডাক্তার কবিরাজের খরচা আছে, আপনাদেরকে আবার রাস্তায় ট্যাক্স দিতে হয়, টোকেন নিতে হয়, বহু রকম খরচা আছে। একটু চাইল ডাইল কিনা ভালোভাবে থাকবে সে ব্যবস্থা করবেন, তা না কইরা তাদের উপরে আবার ট্যাক্স বসায় দিচ্ছেন। এই ট্যাক্স মাইনা নিবে, বাইকাররা মাইনা নিবে না, এটা খাওয়াইতে পারবেন না। আপনারা এই কথাটা কেন তুলছেন? টোকা দিয়া দেখলেন আগামী সংসদ যখন বসবে তখন তো এই আইনটা পাশ করবেন। বাইকার ভাইরা আপনারা এখনই প্রতিবাদ করেন, এখন প্রতিবাদ করলে ওই সংসদে এই আইনটা পাশ হবে না। সরকার টোকা দিয়া দেখছে। আর এই বাইকারদের উপর একটা জিদ আছে, ওই যে দাবালা বলছে যে এদের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য এরা সরকারকে কলঙ্কিত করছিল। একদম সরকার গদিতে বসার সঙ্গে সঙ্গেই এরা যেভাবে রাস্তায় লাইন দিয়ে দাঁড়ায় থাকতো, সরকার লজ্জায় পড়ে গেছিল, প্রশ্নের সম্মুখীন হয়ে গেছিল, যার জন্য আজকে এই বাইকারদের উপরে প্রতিশোধ নিতেছে। এটা ওই দাবালার কথা, কিন্তু কথাটা একেবারেই ফেলে দিতে পারবেন না। নিশ্চয়ই সরকারের কেউ বুঝাইছে যে এদেরকে সাইজ করতে হবে, নাইলে গরিবের উপরে কেন এই জুলুম বলেন আপনারা? যাই হোক, সংসদ বসুক, আগামী সংসদ বসলেই বোঝা যাবে বাইকারদের উপরে এই জুলুমটা হবে কিনা। আগামী সংসদ বসলেই বোঝা যাবে খেলা কোন দিকে যায়। হ্যাঁ ভাই, ওটা একটা খেলাঘর কিন্তু। আর ওই খেলাঘরের রেফারিকে মাননীয় স্পিকার, হ্যাঁ মাননীয় স্পিকার হলো ওই খেলাঘরের রেফারি। আর খেলে কারা? খেলে এই 300 এমপি ভাই খেলে। আর উনি ওইখান থেকে ওইটা সামলায়। খেলা যদি ভুল টুল হয় সেগুলো সাবধান কইরা দেয়। এই খেলার মাঠে কিন্তু খেলে গেছে আরো বড় দুজন প্লেয়ার, হ্যাঁ, মাশরাফি, সাকিব আল হাসান। এই দুজন প্লেয়ারও কিন্তু এই খেলাঘরে, সংসদের খেলাঘরে খেলে গেছে। মুজিব কোট পয়রা এই খেলাটা খেলছে।